আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা দেখছেন অতি পরিচিত মুখ আমাদের সাথে যুক্ত আছেন। তো আমরা আমাদের অতিথিদের কাছ থেকেই জেনে নিব যে আসলে আমরা গণবিজ্ঞপ্তির বিষয়গুলো নিয়ে কি আলোচনা করতে চলেছি এবং নাম পরিচয় যদিও আপনারা চিনেন, তবুও আমি আরেকটু অনুরোধ করবো সবার পরিচয় দেওয়ার। সাথে আমি আছি সাদিক, লেকচারার ইন ইংলিশ এবং ফাউন্ডার অ্যান্ড সিইও সাদিক পাবলিক। সাদিক ভাই কি পরিচয় দিতে হবে? দেন আমাদের তো সবাই জানে, কিন্তু তবুও আমরা একটু পরিচয়টা দিই আরেকবার আচ্ছা, করে। আমি জাহিদ শাকিল। সবচেয়ে বড় পরিচয় যেটা হলো নিবন্ধিত শিক্ষক আর এনটিআরসিও গ্রুপের এডমিন বলা যায়, ঠিক আছে? এতটুকুই আমার সবচেয়ে বড় পরিচয়, আর বাকিটা নাই দিলাম। আমাদের সাথে আছে যে গণবিজ্ঞপ্তি 18তম বৈষম্য বিরোধী গণবিজ্ঞপ্তি প্রত্যাশীর অন্যতম কাণ্ডারি ইমরান সর্দার ভাই আছেন, পরিচিত মুখ 18তম সমন্বয়ক খুরশেদ আলম ভাই। আমি ওনাদের দুজনকে একটু পরিচয় করাই দিলাম। আপনি মনে হয় সঞ্চালন করলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি, সাদিক ভাই। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যারা যুক্ত আছেন অলরেডি আপনারা চিনেন, পরিচয় আমি আরেকবার দিই। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাকিল স্যার এবং ফিউচার টিচার অলরেডি 18তম খুরশেদ আলম স্যার এবং মোহাম্মদ ইমরান সর্দার স্যার। আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। যাই হোক, যারা 18তম উত্তীর্ণ হয়েছে তাদের অনেকের প্রশ্ন আপনাদের কাছে অনেকেই জানতে চান অনেক কিছু। সেই বিষয়গুলো আমরা এই যে কমেন্ট সেকশনে দেখব যে কি জানতে চাচ্ছেন, এই বিষয়গুলোর উপরে আপনারা আলোচনা করবেন। তো প্রথমে আমি চলে যাই 18তম উত্তীর্ণ এবং 18তমদের নেতৃত্ব দানকারী ইমরান সরকার স্যারের কাছে। যদিও আমরা অনেক যোগাযোগ রেখেছি একে অন্যের সাথে, কিন্তু ফর্মাল একটা পরিচয় থাকে। জনাব ইমরান সর্দার স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনারা অবশ্যই ভালো আছেন আশা করতেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে। চারিত্রিক সনদ লাগবে কিনা, দেখেন আমরা তো আসলে এখন পর্যন্ত এই মানে ভাইবা পাস করেছি, এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে কোন প্রসেসে আগাইতে হবে। সামনে কিন্তু আমরা জানবো আর একটু বেশি। তবে যারা বিগত সালে পরীক্ষা দিয়ে পাস করে আসছে, মনে হয় যে তারা আরেকটু বেশি জানবে আমাদের কাছ থেকে, ঠিক আছে? যারা অলরেডি চাকরি করতেছে 17তম কিংবা 16তম যারা পরীক্ষা দিচ্ছে, তো ইনশাল্লাহ আমাদেরকে অনেক মেসেজ দিতেছে বিভিন্ন বিষয় নিয়ে, কি লাগবে, কি কাগজপত্র লাগবে কিনা। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ আপডেট দিয়ে দিব। সাদিক স্যারের গ্রুপ আছে, আমার পার্সোনাল আইটি আছে, এখান থেকে ইনশাল্লাহ আমরা সবকিছু জানাই দিব। আপনার এত প্যানিক হওয়ার কিছু নাই, এত আতঙ্ক হওয়ার কিছু নাই, খুবই সহজ প্রক্রিয়া ইনশাল্লাহ, কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। সবকিছু মিলে মাথা ঠান্ডা রাখলেই ভালো হবে আশা করি। আমরা দায়িত্ব স্যারের কাছে রাখছি, চারিত্রিক সনদপত্র কিনা ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন হয়। এটা আনসার কে দিবে সাদিক ভাই? আপনি দেন চারিত্রিক সনদপত্র। চারিত্রিক সনদটা এই মুহূর্তে প্রয়োজন এখন নাই, কারণ এটা পুলিশ ভেরিফিকেশন এখনো যায়নি। হ্যাঁ, যেমন পঞ্চম গণবিজ্ঞপ্তির পুলিশ ভেরিফিকেশন এখনো শুরুই হয়নি। ওই প্রক্রিয়াটা যদি না করে তাহলে 17তম 18তমদের জন্য হয়তো পুলিশ ভেরিফিকেশন করে নাও লাগতে পারে। আর যদি সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন করে তখন সেক্ষেত্রে চারিত্রিক সনদপত্রটা লাগবে। সেটা প্রার্থী তার নিজ ডিপার্টমেন্ট থেকে, বিভাগীয় প্রধান থেকে চারিত্রিক সনদপত্রটা নিবেন। এটা সিম্পল একটা কাজ, ঠিক আছে? এগুলো অনেক পরের বিষয়, এগুলো এখন বিষয় না। এগুলো আমরা ধারাবাহিকভাবে গ্রুপে তথ্য দিয়ে দিব আর কি। অনেক ধন্যবাদ। এবারের গণবিজ্ঞপ্তিতে তো পুলিশ ক্লিয়ারেন্স ফর্মটা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিদ্যুৎ শাখা আছে ওখানে পূরণ করতে হবে। তো চারিত্রিক সনদপত্র আসলে প্রয়োজন ভেরিফিকেশনের ক্ষেত্রে, এটা আপনারা রেডি রাখবেন। হ্যাঁ, যাই হোক, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। একজন জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা মোটামুটি প্রশ্নটি তিনজনের কাছে রাখছি, অর্থাৎ এটা অপশনাল যে আপনারা যে খুশি উত্তর দিতে পারবেন।
জি স্যার, আমি ওনার প্রশ্নটা দেখতে পাচ্ছি। ওনার হচ্ছে ভোটার আইডিতে নামের যে সমস্যা রয়েছে, এটি অবশ্যই সার্টিফিকেটের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম এই দুটো অবশ্যই মিল থাকতে হবে। এছাড়া কিন্তু তিনি ভেরিফিকেশনের সমস্যায় পড়বেন। তো আশা করি উনি এটা সলভ করে নেবেন, তাহলে কোনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা, এটা একটু আমি আনসারটা দিই। এখানে আপনার এনআইডি তে প্রামাণিক যেমন পিকে লেখা আছে, কিন্তু সনদে ঠিক আছে। আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এনটিআরসি এর সনদ যদি ঠিক থাকে তাহলে প্রবলেম হবে না, মানে আপনার সুপারিশও প্রবলেম হবে না, এমপিও হতেও প্রবলেম হবে না, ঠিক আছে। এমপিও তে স্পেলিং ভুলগুলোতে এখন অনেকটা কনসিডার করে, ঠিক আছে। আর যদি এটা সংশোধন একান্ত প্রয়োজন হয় তখন সেটা এনআইডি সংশোধন করলে এমপিও হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এটা সিম্পল একটা বিষয়। তাছাড়া ইএফটির ক্ষেত্রে বেতন করাতে কি সমস্যা হবে কিনা এই বিষয়টার উপর যদি একটু আলোচনা করি। ওনার এনআইডি তো ঠিক আছে, ওনার এনআইডি ওনার নাম ঠিক আছে, ইএফটি তে শুধু নিজ নাম ঠিক থাকলে হবে, ফাদার্স নাম ভুল থাকলে প্রবলেম হবে না, ঠিক আছে। এটা ইএফটি তে বা এমপি হতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ শাকিল স্যার, ধন্যবাদ খোরশেদ আলম স্যার, ইমরান স্যারকেও ধন্যবাদ। আমরা এই প্রশ্নটি দুইজনের কাছে রাখবো যে আসলে যেহেতু এটা একটা দাবি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, অটো এমপিওর জন্য কিছু করেন। কারণ এমপিও হতে পদে পদে অনেক হয়রানি, এটা আমরাও শিকার হয়েছি, অস্বীকার করার কিছু নেই। এই প্রশ্নটা 18তম পক্ষ থেকে 18তম সমন্বয়ক এবং মুখপাত্রদের কাছে আমি রাখছি। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। প্রচুর মেসেজ পাই। খোরশেদ ভাই, আপনি বলবেন? আমি কি বলি তারপর আপনি বলেন। না বলেন, অসুবিধা নেই, বলেন। হ্যাঁ হ্যাঁ, এই অটো এমপিওর বিষয় নিয়ে প্রচুর পরিমাণে মেসেজ আসছে, প্রতিদিন অন্তত 1 থেকে 150 প্লাস, যে আমাদের অটো এমপিও দিতে হবে, অটো এমপিওর ই করতে হবে, এবং আরো অনেক বিএড নামক যে কালো আইন এটা চেঞ্জ করতে হবে, এরকম বিষয় নিয়ে প্রতিদিন মেসেজ আসে। দেখেন, মাত্র রেজাল্ট দিচ্ছে, এখন যদি আমরা আবার এই মাঠে নামি বা আন্দোলন করি, এটা একটু একটু দৃষ্টিকটু লাগে। তাছাড়া এনটিআরসির সামনে এখন পর্যন্ত যারা ফেল করেছেন তারা আন্দোলন করতেছে, এবং 1 থেকে 12তমরা করতেছে, 17তমরা করতেছে। এখন এর মধ্যে যদি আমরা নামি, আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ হবো। তো সুতরাং আমরা তো পাস করছি, আমরা এগুলো দাবিগুলো আদায় করবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে। আমরা অলরেডি চেয়ারম্যান স্যারের সাথে এইসব বিষয় নিয়ে কথা বলছি, আমাদের অটো এমপির বিষয়, ঠিক আছে। সুতরাং আপনারা এত বিচলিত হবেন না, ইনশাল্লাহ আমরা আছি, আমরা মরে যাই নাই, আমরা আছি যেহেতু ইনশাল্লাহ আমাদের 18তমরা এই পর্যন্ত আমরা অনেক কিছু করতে পারছি, সামনে আরো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা বৈধ, আমরা অনেক কিছু চাইলে করতে পারি এবং করবো ইনশাল্লাহ, এটা আপনারা যদি সাথে থাকেন। সবচেয়ে আপনার মাধ্যমে, সাদিক স্যারের মাধ্যমে এই সকল যারা দেখতেছেন বা দেখবেন প্রত্যেককে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো দেখেন, বিগত এই আন্দোলনে প্রায় 1টা বছর আমরা কিন্তু আন্দোলন করতেছি এই এনটিআরসি নিয়ে, এবং আমরা সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা ডাক দিলে আপনাদেরকে পাই না। এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। আপনাদেরকে যদি ডাক দিলে কাছে পাইতাম তাহলে কিন্তু অনেক কিছু অর্জন করা সম্ভব হইতো। এখন মেসেজ দিতেছেন ভাই ডাক দেন, ডাক দিলে চলে আসবে, কিন্তু আমরা তো ডাক দিয়ে দেখছি ভাই, আপনারা 10 জন 15 জন, সেই ঘুরে ফিরে আমরা 10-15 জন, এর বেশি আমরা দেখি না কাউকে। তো সুতরাং একটা দাবি আদায় করতে গেলে যে কি পরিমাণ লোক লাগে, কি পরিমাণ অন্য সাপোর্ট দেওয়া লাগে, ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, অনেক কিছুই লাগে, এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কখনো ওইভাবে পাই নাই বা চাই নাই। কিন্তু আমরা আপনাদের মানে কি বলে জনসমর্থনটা চেয়েছিলাম, আমরা কিন্তু টাকা চাই নাই কারোর কাছ থেকে, আমরা নিজের পকেট থেকে প্রচুর টাকা খরচ করছি, এটা কিন্তু আমরা কাউকে বলিনি। কিন্তু আমরা যখন জনসমর্থন চাইছি আপনাদের কাছে, আপনারা আসেন। হ্যাঁ, অনেক জায়গা কিন্তু আন্দোলন এনটিআরসি সামনে করছি, সচিবালয় টচিবালয় যত জায়গা আছে, শাহবাগ থেকে শুরু করে হ্যাঁ টিএসসি তে সব জায়গায় করছি, কিন্তু আমরা আপনাদের পর্যাপ্ত পরিমাণ লোক পাইনি। তো যদি সামনে আমাদের এই আন্দোলন এই দাবিগুলো আদায় করতে হয়, অটো এমপিও বা বিএড নামক যে কালো আইন এগুলো চেঞ্জ করা লাগে, বা আরো আরো যা যা প্রয়োজন যদি করা লাগে, আপনাদের লোক সমাগম লাগবে, আমাদের ডাক দিলে আপনারা চলে আসবেন ঢাকাতে। এইটাই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া, রিকোয়েস্ট ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ সবকিছু অর্জন করতে পারবো। ধন্যবাদ। খোরশেদ আলম স্যারকে দেখছি না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সহকারী মৌলভী 330 কোড দিয়ে ইসলাম শিক্ষায় আবেদন করা যাবে কি? আসলে আপনি যখন ই সনদটা পাবেন তখন ওখানে সনদে লেখা থাকবে যে আপনি কোথায় কোথায় আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট মৌলভী অবলিক মাদ্রাসা অবলিক স্কুল যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, আপনার সনদে লেখা থাকবে আপনি কোথায় কোথায় আবেদন করতে পারবেন। আরেকটি প্রশ্ন এসেছে, মাস্টার্স 3.75 এর পরিবর্তে 3.60 দেওয়া হয়েছে না, এটা কোনো সমস্যা হবে না। এটা জাস্ট আবেদনে আপনার মাস্টার্স এর যোগ্যতাটা ছিল, যদিও মাস্টার্স লাগবে না, অনার্স হলে হয়ে যায়। নিবন্ধন সনদে আপনার এগুলো আসবে না, জাস্ট আপনি নিবন্ধনের রিটার্ন কত পাইছেন, আপনি ভাইভাতে কত পাইছেন, এটা দিয়ে আপনাকে ই সনদটা দিয়ে দেওয়া হবে আর কি।
আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি খোরশেদ আলম উনি অ্যাড হওয়ার আগে আমি একটু আপনার থেকে অনুমতি নিয়ে আমি ওই ইমরান ভাইকে বলতে চাচ্ছি, আসলে আপনাদের শুরুটা কিভাবে হয়েছিল, মানে 18তম যে একটা বিশাল একটা যে সংগ্রাম, ঠিক আছে। আমরা তো আসলে যারা এই গ্রুপগুলো এডমিন, আমাদের কাজটাই ছিল যে বিগত বছরের মতন প্রথম গণবিজ্ঞপ্তি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা অনেকগুলো গণবিজ্ঞপ্তি কিন্তু সচরাচর দেখতাম। যেহেতু অ্যাডমিন ছিলাম, এটা একটা কঠিন কাজ, ঠিক আছে। তো এই কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু খুঁজতাম, মানে কারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, কারা বেশি আগ্রহী, আমরা তাদেরকে পরবর্তীতে ফোকাসে আনার চেষ্টা করতাম। তো এইভাবে দেখতে গিয়ে দেখা গেল যে এনটিএসসি 18তম গ্রুপগুলোতে আপনাদের খুব অ্যাক্টিভিটি আমরা দেখছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদেরকে আমরা মোটামুটি জানতে পারছি আপনাদের সম্পর্কে। তো আমি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি যে 18তম এই যে দীর্ঘ সংগ্রাম পথটা, এটা শুরুটা কিভাবে হয়েছিল এবং আপনারা এই পর্যন্ত সফলতার পিছনে কোন শক্তি আছে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ ভাই আপনাকে। আমি যদি শুরু থেকে একটু বলি সংক্ষেপে, তাহলে কিন্তু যখন আমরা বিগত 5 তারিখ সরকার পতনের পরেই 1 থেকে 12তমরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। বিগত আমলে তারা, মানে তাদের কথা না বললেই নয়, এনটিআরসি কথা বললে তাদের কথা বলতেই হয়। তারা বিগত সরকারকে তোষামোদী করে বিভিন্ন ভাবে নানান কাজ করেও যখন সফল হতে পারে না, তখন এই সরকার পতন ইস্যু করে তারা নানাভাবে নানা কারণে এই এনটিআরসি কে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঠে উঠে পড়ে লাগছে। প্রায় সেই 5 তারিখের পরই, আমার তারিখটা মনে নাই, আমরা তখন হঠাৎ করে আমরা এই খবরটা আমরা পাই যে তারা মাঠে নামবে এবং এনটিআরসি তালা দিবে, এরকম বিভিন্ন কথাবার্তা, এবং একই সাথে তারা কিন্তু তালা দিচ্ছে। তো এই খবর যখন আমরা পাই, তখন আমরা ইনস্ট্যান্টলি আমরা এনটিআরসি সামনে চলে যাই, যারা আমরা রিটেন দিয়েছিলাম। তখন আমরা রিটেন শেষ হয়েছে মাত্র, আমাদের রিটেনের রেজাল্ট তখনো হয়নি। তখন আমরা যখন গিয়েছিলাম এনটিআরসি সামনে, আমি ছিলাম, রিজু ভাই ছিল, সালাদ্দিন ভাই ছিল, এরকম আরো কয়েকজন ছিল। তো তারা বৃষ্টির মধ্যে, আমার মনে আছে, বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে একটা সমন্বয় টিম, প্রাথমিক সমন্বয় টিম গঠন করি, যেখানে আমরা সামনে থেকে লিড দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করি ইনশাল্লাহ। এ কিন্তু প্রায় আজ থেকে 9-10 মাস আগের কথা। তো তারপর থেকে ইনশাল্লাহ রিজু ভাই, আমি, সালাদ্দিন ভাই, খোরশেদ ভাই, মিলন ভাই, এর যারা যারা আছে, আর অনেকে আছে, নাম জানি না আমি হয়তো, এরা সবাই একত্র হয়ে ইনশাল্লাহ এনটিআরসির এই যে এনটিআরসি কে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা মাঠে নেমেছিল উঠে পড়ে, হ্যাঁ, যারা এক কথা 1 থেকে 12তম না, যারাই এর বিপক্ষে চলে গেছে, আমরা প্রত্যেকেরই ইনশাল্লাহ উচিত জবাব দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম, মাঠে ছিলাম। কখনো এনটিআরসির সামনে, কখনো সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে, কখন টিএসসি তে, কখনো শাহবাগে, কখনো সেই সচিবালয়ে, ঠিক আছে, প্রেস ক্লাবে, ইনশাল্লাহ এইভাবে করতে করতে আমরা প্রতিটি কর্মসূচিতে আমরা কিন্তু ছিলাম, সামনেই ছিলাম। একই সাথে আমি, রিজু ভাই, আমরা কিন্তু সামনেই ছিলাম। এবং এই আন্দোলন করতে গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, অনেক বাজে অভিজ্ঞতাও হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয়, আমি একটু আগে বলছি যে আমরা ডাক দিলে লোকজন পাই না, এই জিনিসটা কিন্তু আসলে দুঃখজনক। আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই লোকজনকে ডাকছি। আমরা যে 83,000 কিন্তু ভাইবা পাস করছে। সবচেয়ে ভয়ানক কথা হলো, তার আগে 4.5 লক্ষ পরীক্ষা দিচ্ছে, রিটেন পরীক্ষা, আমরা তখন আন্দোলন করছি, তখনও সেই 15-20 জন। 83,000 ভাইবা রিটেন পাস করছে, তখনও সেই 15-20 জন। এখন আমরা 60,000 প্লাস পাস করছি, এখন ডাক দিলে সেই 15-20 জনই হয়তো বা থাকবে, আরো কমবে, কারণ এখন অনেকেই আমাদের সাথে যারা মানে আমাদের সহকর্মী যারা ছিল, তারা পাস করতে পারে নাই, তারা ভাইবা ফেরত গেছে, এই জন্য তাদেরকে হয়তো পাবো না, তাদেরকে আশাও করবো না, হয়তো বা তারা আসবে। তো আমরা কিন্তু সে অল্প হয়ে গেলাম। তো এখন আমি আপনাদেরকে বলবো, আমাদের এই জার্নিটা কিন্তু একেবারেই সংকীর্ণ ছিল না, একেবারেই মানে মসৃণ ছিল না, অনেক কঠিন ছিল। আমরা কিন্তু এর মধ্যে অনেকগুলো সফলতা অর্জন করেছি। আমি যদি বলি, প্রথমেই নারী কোঠা যে বাদ, এটা কিন্তু আমাদের কারণেই হয়েছে। আমরা কিন্তু স্মারকলিপি দিচ্ছি, সচিবালয় যেখানে দৌড়ানোর কথা দৌড়াইছি, ইনশাল্লাহ এটা বাদ হয়েছে। এবং রিটেন রেজাল্ট যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য আমরা কিন্তু কাজ করছি, এবং এটা কিন্তু হয়েছে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে মানে আরো অনেকগুলো, এই যে না কি বলে, কমিটির হাতে যে ভেরিফিকেশন, এটা চলে গেছিল অলরেডি, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ করতে পারছি, ইনশাল্লাহ হয়েছে, এবং একই সাথে আমরা সাকসেস। এরপরে হচ্ছে এখন বর্তমানে যে ভাইবার বিষয়, হ্যাঁ, ভাইবার দ্রুত রেজাল্ট দেওয়া, এবং এখন তাড়াতাড়ি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, এটা নিয়েও কাজ করতেছি, ইনশাল্লাহ এটাও সামনে হবে আশা করতেছি। সুতরাং এরপরে আমরা বিগত আরো যা করছি করলাম, এরপরে সামনে থেকে ইনশাল্লাহ আপনাদের যত দাবিগুলো আছে, হ্যাঁ, বিএড বাতিল বা অটো এমপিওর বিষয়গুলো, আমরা ইনশাল্লাহ স্যারদের সাথে কথা বলছি, এনটিআরসি চেয়ারম্যানের সাথে, এর আগে তারা বলছেন সুন্দরভাবে যে হ্যাঁ, আপনাদের দাবিগুলো আপনারা করেন, যৌক্তিক মনে হলে আমরা ইনশাল্লাহ মেনে নিব। কারণ এনটিআরসি আর আগের মতো নাই। চেয়ারম্যান স্যার খুব সুন্দর করে বলছেন, উনি ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, উনি খুব ভালো একজন মানুষ আমার দেখা। কারণ উনি এত সুন্দর করে বলছেন যে মানে কি বলবো, যে উনি কিন্তু সোজাই মানে স্ট্রেট কাট মানুষ, মানে আমার কাছে ভালো লাগছে ওনাকে সুন্দরভাবে কিন্তু উনি ডাইরেক্ট বলছেন যে হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা যে হোক, উনি খুব ভালো মানুষ। হ্যাঁ, উনি এভাবে বলছেন যে এনটিআরসি কে আমি এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে মানুষ এনটিআরসি কে নিয়ে যত রকম প্রশ্নবিদ্ধ করছে বা প্রশ্ন করছে, এগুলো সব উঠে যাবে ইনশাল্লাহ।
এবং এনটিআরসি চাকরি নেওয়া যে সহজ একটা বিষয় এই জিনিসটা আমি তুলে ফেলবো। হ্যাঁ, সুতরাং ওনার কথা আসলে কথা কাজের মিল পাইলাম যে আসলে এনটিআরসি তে চাকরি নেওয়া শুধু ভাইবা দিলেই যে চাকরি হয়ে যাবে, হ্যাঁ এমন এমন চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসা উচিত আমাদের। এবং এনটিআরসি তে চাকরি পেতে হলে, এনকিউতে একটি চাকরি পেতে হলে যে আপনাকে পড়াশোনা করতে হবে, এই বিষয়টা কিন্তু উনি অলরেডি প্রমাণ দিয়ে দিয়েছেন, যেটা আমরা ভাইবা ফলাফল প্রকাশের মধ্য দিয়ে আমরা কিন্তু এটা দেখতে পেলাম। ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আরো অনেক কিছু অর্জন করব, আপনারা সাথে থাকবেন এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। অন্য প্রশ্ন অসংখ্য। আমরা শুরু থেকে দেখেছিলাম যে আপনি, তারপরে ইখলাসুর রিজু সহ বেশ কয়েকজন ছিলেন, যদিও যাই হোক তকদিরেও আমরা বিশ্বাস করি। আমরা এবং অবশ্যই সমবেদনা যারা 18তমতে কৃতকার্য হতে পারেনি, আমরা চাই তাদের জন্য ভালো কিছু হোক, তাদেরও রুটি রুটির ব্যবস্থা হোক। তবে আমরা মূল যে ফোকাস আমাদের আজকের গণবিজ্ঞপ্তির লাইভ সেশনে, তা হলো গণবিজ্ঞপ্তির পরে করণীয় আছে। বিশেষ করে যেমন অটো এমপিও আছে, তারপরে ধরেন একই সাবজেক্ট আপনার একই লেভেল, স্কুল লেভেলে একজন চারুকলাতে উত্তীর্ণ হলো, আবার একজন আপনার ইংলিশ উত্তীর্ণ হলো, আবার একজন আইসিটি। তো আইসিটিতে বা বিপিএড এ যারা উত্তীর্ণ হচ্ছেন এরা কিন্তু সরাসরি 10 গ্রেড তথা 10 ক্লাস অফিসার, বিএড বাদ পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আবার অন দা আদার হ্যান্ড ইংলিশ বা বাংলা, ম্যাথমেটিক্স এই সাবজেক্ট গুলো বা অধিকাংশ সাবজেক্ট স্কুল লেভেলে যারা সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবেন তাদের কিন্তু সেই আবার ছাত্রত্ব নিতে হবে বিএড, অর্থাৎ বিএড ডিগ্রি করতে হবে, নয়তো তিনারা কত পাবেন? 11 গ্রেড। তাহলে এটা কি বৈষম্য নয়? এটাই যে এই বৈষম্যগুলোই তো দূর করার জন্যই তো 5 তারিখ আসছে, আগস্ট আসছে, ইনশাল্লাহ আবার আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ এবার আর ওরকম মানে এরকম হবে না যে একেবারে আমলা মামলা করে করতে হবে। আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে এটা সমাধান করতে পারবো, কারণ এনটিআরসি চেয়ারম্যান খুবই স্বচ্ছ একজন মানুষ। বর্তমান উনি চেয়ারম্যান, যেহেতু উনি খুব ভালোভাবে আমাদেরকে বলছেন, যদি দাবি যৌক্তিক হয় ইনশাল্লাহ উনি মেনে নিবেন বা সেটা করার জন্য উনি কাজ করবেন, সাথে তো আমরা আছি। বিএড এর যে বৈষম্যটা, এটা আজকে কিন্তু আপনার শিক্ষামন্ত্রী মাউসিতে আপনার এটার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, একটা বিক্ষোভ বিএড স্কেলের সংশোধন গুলো করার জন্য আর কি। হ্যাঁ, আমার মনে হয় এটা হয়ে যাবে। যেমনটা আপনার ওই কিছুদিন আগে ইএফটি হয়েছে বা উৎসব ভাতা 50% হয়েছে, তারপর মহার্ঘ ভাতা, এগুলো আসলে ধাপে ধাপে, যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ এখন হয়েছে, এটা ধাপে ধাপে আসবে আর কি। তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আপনার ইমরান সর্দারকে। উনি আসলে একটা লং টাইম প্রসেসের মাধ্যমে এই গণবিজ্ঞপ্তিটা আদায় করেছেন। সাথে আরো যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আমি শেষের দিকে খোরশেদ আলম ভাই থেকে একটু জানতে চাই যে ওনাকে একটু সুযোগ দেওয়া দরকার, যে আসলে আমাদের এখন যে গণবিজ্ঞপ্তিটা, এটার লাস্ট আপডেটটা কি, মানে এটার সনদ আমরা কখন পেতে পারি বা জাতীয় মেরিট কখন পেতে পারি, এবং আমাদের সুপারিশটা পেতে আমাদের কতটুকু সময় লাগতে পারে আশা করি আমাদের। যদি খোরশেদ ভাই যদি থাকেন একটু বলেন। জি, আমি একটু মাঝে ইন্টারনেটের সমস্যার কারণে আসলে আপনাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো এখন 18তমদের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে ষষ্ঠ গণ নিয়োগের জন্য যে সুপারিশ পত্র বা গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন। এটা 22 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং 10 তারিখ পর্যন্ত, পরের মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আপনারা মানে প্রার্থীরা 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। এই বিষয়গুলো সবাই জানেন, নোটিশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবার কিন্তু আরো একটু নতুন বিষয় দেখা যাচ্ছে, যেমন ইএস অপশন, 3টি অপশন থাকবে এখানে। 3টি অপশনের মধ্যে মাদ্রাসা, কলেজ এবং টেকনিক্যাল বা কারিগরি যে বিষয়টা, 3টি অপশন থাকবে এখানে। এর আগে কিন্তু এরকম অপশন গুলো ছিল না। এবার অনেক কিছুই নতুনত্ব আসছে, যেমন ফিমেল কোটা থাকবে না। এটা সাধারণ চাকরি প্রত্যাশীদের জন্য অবশ্যই ভালো একটি বিষয়, এবং নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য থাকবে না আসলে। আর এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনলাইনের মাধ্যমে সনদ দেওয়া হবে। আশা করা যায় আগামীকাল বা পরশুর মধ্যেই আমাদের জাতীয় মেধা তালিকা এবং সনদ দেওয়া হবে। এটা 18তমদের জন্য খুবই একটি গুড নিউজ বলা যায়। আমরা অনেক দিন থেকেই 18তমদের জন্য কাজ করে আসছি। 18তমদের প্রতিপক্ষ হিসেবে অনেকেরই অবস্থান ছিল বিভিন্ন সময়ে, 1 থেকে 12তমদের অবস্থান, এবং
35 ঊর্ধ্ব যাদের বয়স 17 বা 18তম নিবন্ধিত, তাদের অনেকেই আন্দোলন করেছেন, বদলি প্রত্যাশীরা আন্দোলন করেছেন। আমরা কিন্তু বিভিন্ন সময়ে আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি, তাদেরকে প্রতিহত করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কাজ করেছি আর কি। তো আমরা অনেক ক্ষেত্রেই সফল হয়েছি। আশা করি আগামী দিনেও ইনশাল্লাহ আমাদের 18তমদের জন্য আমরা কাজ করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। আর কিছু যদি বলতে চান বলেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ সাদিক সাহেব। আমি একটু বলি, রাত তো আসলে অনেক হয়েছে, সবাই আসলে অনেক পরিশ্রম করে আসছে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এবং এনটিএসসিএ কে, বিশেষ করে এনটিএসসিএ বর্তমান চেয়ারম্যান এবং নূর আলম সিদ্দিকী স্যার অত্যন্ত সাহসী একজন ব্যক্তি, যিনি অনেক প্রতিবন্ধকতা দূর করে আজকে ইন্টারসিটি পর্যায়ে নিয়ে আসছেন। ওনার হাত ধরে 3টা গণবিজ্ঞপ্তি আমরা দেখেছি। যেটা আমরা শুরুতে বলতে চাই যে 18তম প্রায় 22,000 ভাইবা ফেল করেছে। হ্যাঁ, বিষয়টা আসলে দুঃখজনক, কারণ আপনার এত প্রার্থী কিভাবে ফেল হয় এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। তবে মান উন্নয়নের জন্য এনটিএসসিএ কখনো কঠোর হতে হয়, ঠিক আছে? এটা শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা মোতাবেক এনটিএসসি সেই কাজটা এক্সিকিউট করেছে। এখানে আপনি ভুলে গেলে চলবে না যে 15তম আমি কিন্তু প্রভাষকে তখন উত্তীর্ণ হয়েছিলাম। সারা বাংলাদেশে মাত্র 1114 জন পাশ করছিল প্রভাষক 15তম, যেখানে প্রায় রিটেন পরীক্ষা দিয়েছিল 50,000। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেক নামি দামি ছেলে মেয়েরাও কিন্তু প্রতিবাদ জানাইছিল তারা রিটেনে পাশ করা নাই। তো মাত্র 1114 জন শুধু প্রভাষকে পাশ করছে, এটা কিন্তু তখন একটা বিশাল হেডলাইন হিসেবে পুরো বাংলাদেশের পত্রিকাগুলোতে আসছিল। তো ঠিক ওটারই ধারাবাহিকতা আবার আমরা দেখতেছি 18তম ভাইভাতে প্রায় 22,000 ফেল করছে, ঠিক আছে? তো এখানে আপনার যখন এগুলোর মান উন্নয়ন করা হয় তখন অনেক সময় হয়তো ওরা একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে এটাকে নির্ধারণ করে থাকে। এবার ভাইভাতে যেটা হচ্ছে হয়তো কোনো ভাইভা বোর্ডে 3টা-4টা প্রশ্ন করছে, তো ওরা তো বুঝতে পারে যে আসলে একটা কোশ্চেন ধরলে তো আনুমানিক ওদের একটা আইডিয়া আসে যে তিনি কিরকম পরিমাণে তাকে নেওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে আপনার এসএসসি রেজাল্ট থাকলে যে আপনি একদম আউট অফ 20-এর মধ্যে আপনাকে 12 দিয়ে দিতে হবে ব্যাপারটা এমন নয়। ওখানে ওনাদের হাতে যে 4 মার্কস বা 5 মার্কস থাকে ওটা থেকে যদি যোগ্য মনে না করে তাহলে সেক্ষেত্রে তারা অনুত্তীর্ণ দিতে পারে। এটা এই বিষয়ে আর কোনো দ্বিমত নাই, কারণ বিসিএস ভাইভাতেও কিন্তু অনেক ফেল আছে, ফেল আপনাকে এটা মেনে নিতে হবে, ঠিক আছে? আর যারা ভাইভা উত্তীর্ণ হয়ে গেছেন তারা এখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, এটাই হচ্ছে যে মেইন কথা। তো আমার জানা মতে এখানে ইমরান সর্দার ভাই এবং খোরশেদ ভাই ওনারা অনেক পরিশ্রম করছেন, তথ্য রাখেন। শুরু থেকে ওনারা একদম এই গণবিজ্ঞপ্তির সাথে লাগাতার ছিলেন, এই অল্প কজন মানুষ। আর আমরা যারা এনটিএসসি গ্রুপ গুলো চালাই এডমিন, আমরাও কিন্তু প্রচুর চাপে থাকি, ঠিক আছে? আজকে পর্যন্ত আমাদের গ্রুপে প্রায় 3,000 পোস্ট আছে, আমরা কিন্তু এগুলোকে অ্যাপ্রুভ দিতে পারি না, কারণ এখানে সরকার বিরোধী কথা আসছে, তারপরে বিভিন্ন রিটের কথা আসে, আমরা কিন্তু এগুলাকে একদম একটা হাতে ধরে অ্যাপ্রুভাল দিতে হয়। এটা আমাদের নৈতিকতার দায়িত্ব বিদায় আমরা গ্রুপ অ্যাডমিন বিদায় আমরা এটাকে বিগত গণবিজ্ঞপ্তির মতন আমরা দেখে আসতে হয়, আমাদের কিন্তু প্রচুর চাপ থাকে। তো যেটা আমি বলবো যে সবকিছু এখন ভুলে গিয়ে যারা 18তম পাশ করেন নাই তারা 19তম জন্য প্রস্তুতি নেন। আমার জানা মতো 19তম খুব শীঘ্রই দিয়ে দিবে, যে কোনো পদ্ধতিতে এটা হতে পারে, আপনাদের সেখানে সুযোগ আছে। আর 18তম যারা উত্তীর্ণ হয়ে গেছেন তারা হয়তো আজকে জাতীয় মেরিট দিয়ে দিত, এটা হয়তো টেলিটকের সাথে বসা হয়ে গেছে, এটা আশা করি কাল পরশুর মধ্যে হয়ে যাবে। আর ই সনদ যেহেতু রবিবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু, ই সনদটাও আমার মনে হয় কালকে বুধবার বা বৃহস্পতিবারও দিয়ে দেওয়া সম্ভব, অথবা জাতীয় মেরিট ই সনদ একই দিন একই টাইমে দেওয়া সম্ভব, ঠিক আছে? ই সনদের আপনি কিভাবে এটাকে ডাউনলোড করবেন, ওখানে আপনার যে এডমিট কার্ডটা আপনি যেভাবে পেয়েছেন আপনার রুল নাম্বার এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এটা তুলতে পারবেন। যদি ভুলে যান টেলিটকের ওখানে ইউজার আইডি পাসওয়ার্ড উদ্ধার করার ব্যবস্থা আছে, অথবা এনটিএসসি কে ফোন দিলে ওরা কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড বলে দিবে। অথবা আপনার এমনও হতে পারে ই সনদ যেদিন ছাড়বে সেদিন আপনার মোবাইলে এসএমএস যাবে, আপনি সেই এসএমএস ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ই সনদ তুলে নিতে পারবেন, ঠিক আছে? ই সনদ তুলে নেওয়ার পরে যাদের নামের সার্টিফিকেট ভুল আছে তাদের হয়তো একটা নির্দিষ্ট ফি দিয়ে ওই সার্টিফিকেট সংশোধন করতে হবে। ওই সংশোধনটা যখন সংশোধিত হয়ে আসবে তখন আপনি এটা এমপিওতে ফাইল পাঠাতে পারবেন, কিন্তু গণবিজ্ঞপ্তিতে আপনি ঠিক আবেদন করতে পারবেন, কারণ ই সনদের মধ্যে রুল নাম্বারটা দেওয়া থাকবে এবং উপরে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, আপনার বিশ্বস্ত কম্পিউটারের দোকানে গিয়ে বা নিজে মোবাইলে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। আমি একটু সময় নিয়ে বলছি গণবিজ্ঞপ্তিতে আপনি কিভাবে আবেদন করবেন। আপনার এনটিএসসি এর সনদে মানে আবেদন কপিতে আপনি যেভাবে ছবি দিয়েছেন, যে নাম ইউজ করেছেন সবগুলো ঠিক হুবহু সেভাবে রেখে আপনি আবেদনটা করবেন।
তাহলে এরপর আপনার প্রতিষ্ঠান চয়েস আসবে। আপনি প্রথমে একটু স্টাডি করে ফেলবেন, অনেকে এখন স্টাডি করে ফেলছে যে আমি 40টা প্রতিষ্ঠান দিব আমার নিজ উপজেলায়, আমার নিজ জেলায় না থাকলে আমার পাশের জেলায়, এভাবে বিভাগ সারা বাংলাদেশ। অনেকে কিন্তু স্টাডি করে ফেলছেন কোন প্রতিষ্ঠানে কয়টা স্টুডেন্ট আছে, কোন প্রতিষ্ঠানে তার সাবজেক্টের কিরকম সুযোগ সুবিধা আছে, কেউ আবার প্রতিষ্ঠান প্রধানকে ফোন করে বেতন সুবিধা ইত্যাদি জেনে নিচ্ছেন। মানে সবাই এখানে অ্যানালাইসিস করতেছে, তো এই সময়টাতে বসে নাই, কারণ রবিবারের পর তারা কিন্তু আবেদনের জন্য তাদের প্ল্যান সাজিয়ে ফেলেছে। ঠিক আছে, এখানে চরম প্রতিযোগিতা হবে এই বছর, কারণ এখানে প্রায় আনুমানিক পাশ করেছে 60,000-এর মতন, এবং আমার জানার মতো 17তম অনেকে ইন্ডেক্স নেয়নি, বা অনেকে নেওয়ার পরও ডিলিট করেছে। প্রায় আনুমানিক আমি ধরতে পারি 80,000 স্টুডেন্ট এই 1 লাখ পোস্টের জন্য আবেদন করবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে কিন্তু তুমুল প্রতিযোগিতা হবে, যেমন প্রভাষক পোস্ট গুলাতে। ঠিক আছে, এই বছর হয়তো দেখা গেল যে প্রভাষক পোস্ট আছে 300টা, সেখানে 18তম টিকেছে 450, আবার 17তম অনেকে আছে 500। তাহলে কিন্তু এখানে ভালো প্রতিষ্ঠানগুলোর জন্য একটা বিশাল প্রতিযোগিতা হবে। আবার হতাশ হওয়ার কিছু নাই, কারণ অ্যাভেলেবেল পোস্ট আছে, অনেকে অনেক 40টা চয়েস দিয়ে ইয়েস দিবে না, কেউ হয়তো দূরে চাকরি করবে না, অল্প কয়টা চয়েস দিবে। আর এই ক্ষেত্রে নারী কোটা তো এবার একদমই নাই। এই নারী কোটা না থাকার মূলের পিছনে কাজ করেছে খোরশেদ ভাই, এই ইমরান সত্তার ভাইরা। ওনারা কিন্তু এটার আর বৈষম্য দূর করতে কিন্তু এনটিআরসি তে স্মারকলিপি দিয়েছে। ঠিক আছে, ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা এই অল্প যে সময়টুকু আছে 12 জুন পর্যন্ত ঠান্ডা মাথায় গিয়ে, নিজের মোবাইলে না করে দোকানদারের হেল্প নিয়ে, ঠান্ডা মাথায় অথবা মোবাইলে ভালো বুঝলে ঠান্ডা মাথায় আপনি গণবিজ্ঞপ্তিতে চোজ গুলো সাজাবেন একটু অ্যানালাইসিস করে, তারপরে আবেদন প্রসিড করবেন। প্রসিড করার পরে ওরা দ্রুত রেজাল্ট দিয়ে দিবে। আমার জানা মতে এটা হচ্ছে জুলাই মাসের 30 তারিখের ভিতরে আপনি সুপারিশপত্র পেয়েও যেতে পারেন। ঠিক আছে, হয়তো আগস্ট এটা নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করবে, কারণ বাংলাদেশের শিক্ষক সংকট আসলে তুমুল পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো এখানে আর অনেকে রিটের কথা ভাবছেন, এই বিষয়গুলোতে আমরা নাই যাই। রিট নিয়ে অনেক কিছু অনেক গণবিভাগে কখনো সফল হতে পারে নাই। আর হয়তো এই কারণটাই বুঝে এনটিআরসি আর নূর আলম স্যার হয়তো জিনিসটাকে এভাবে নিয়েছেন যে আগামীতে শুধু একটি মাত্র নিয়োগ সার্কুলার দিবে, এবং ওই নিয়োগ সার্কুলার এগেনস্টে একটি মাত্র গণবিজ্ঞপ্তি হবে। আমার মনে হয় এটা একটা সুচিন্তিত মতামত, এটা একটা সুপরিকল্পিত প্ল্যান। এইভাবে আগালে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আর কি। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে সাদিক সাহেব। আপনি এই বিষয়ে যদি একটু বলেন যে সামনে 19তম গণবিজ্ঞপ্তির প্রকাশ করাটা কতটুকু যুক্তিসঙ্গত হবে, বদলির আগে বা বদলি দেওয়ার পরে কি গণবিজ্ঞপ্তি জারি হবে কিনা, কারণ বদলি প্রত্যাশীরাও অনেকদিন ধরে বদলির একটা আশা করছে। আমি যেটা মনে করি যে বদলি দেওয়ার আগে 19তম সার্কুলার না দিক, আর যদি 19তম সার্কুলার দিয়ে দেয় তাহলে 19তমরাও কিন্তু এক দাবি করে বসবে। তখন এখন যারা এখানে আছেন 18তম ইমরান সর্দার বা আপনার এই যে খোরশেদটা, ওরা যদি দূরে চাকরি পেয়ে যায় তখন ওরাও কিন্তু 19তমদের বিরোধিতা করে ফেলবে। যেমন 17তমরা একসময় আমাদের সাথে লাইভে এসে কথা বলছে গণবিজ্ঞপ্তির পক্ষে, কিন্তু এখন বিরোধিতা করে বসে আছে। ঠিক আছে, বা 15তমরা একসময় আমাদের সাথে গণবিজ্ঞপ্তি করছে শান্তরা, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু বদলির জন্য এদের বিপক্ষ হয়ে দাঁড়াই গেছে। তো দাঁড়াই লাভ হবে না, আমরাও কিন্তু 19তমদের পক্ষে থাকবো। 20তম সার্কুলার দিলে আমাদের আওয়াজ থামবে না, আমরাও কিন্তু 20তমদের পক্ষ হয়ে কথা বলবো। তখন কিন্তু এই ইমরান সরকার বা আপনার খোরশেদরা যদি বদলির জন্য আমাদের শত্রু হয়ে যায়, আমরা কিছুই মনে করবো না। আমরা গণবিজ্ঞপ্তির পক্ষের লোক। বাংলাদেশের শিক্ষক সংকট, এখানে আপনার শিক্ষকতরই করতে হবে। আমরাও কিন্তু আমার মনে হয় এটার একটা সুষ্ঠু সমাধান হতে পারে যে 19তম যে নিবন্ধন পরীক্ষা আছে সেটার সার্কুলার একটু লেটে দিয়ে এর মাঝে বদলি কার্যক্রমটা মানে শেষ করতে পারে। যদি এরকম হয় তাহলে এটা একটা সমাধান, সুষ্ঠু সমাধান হতে পারে। না হলে এই এনটিআরসি তে কিন্তু এই জটিলতা কিন্তু বন্ধ হবে না। এই যে মানে একজন আরেকজনের প্রতিপক্ষ এরকম একটা মানে বদলি এবং হচ্ছে গণ বিজ্ঞপ্তি প্রত্যাশী বা নিবন্ধনের মানে সার্কুলার যে পাবলিশ হয়, এটা যে একটা প্রতিপক্ষ মানে একটা অবস্থান, এটা কিন্তু আসলে মানে কখনোই সমাধান হচ্ছে না। দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটু বলি। প্রথম আমি পোস্ট করেছিলাম যে গণবিজ্ঞপ্তি আসতেছে না, অলরেডি সেটা প্রমাণ হয়ে গেছে। মনে আছে কিনা আপনাদের বা খেয়াল আছে কিনা যে বদলি কার কাজ, মাউসি নাকি এনটিআরসি? এটা তো মাউসির কাজ। মাউসির কাজ। এনটিআরসি এর কাজ সার্কুলার দেওয়া, পরীক্ষা নেওয়া, নিয়োগ সুপারিশ করা বা সুপারিশ করা, এই কাজগুলো। তবে অটো এমপিও এটা খুবই একটা যৌক্তিক, বিএড বাতিল করতে হবে এটাও যৌক্তিক। আর ইএস অপশনটা চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শুরু হয়, কিন্তু ইএস অপশন নতুন রূপে এবার ফিরে এসছে আরেক রকম এক্সট্রা অ্যাডিশনাল বেশ কিছু ফিচার নিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে।
বদলি যদি না চালু হয় তাহলে শিক্ষকদের জন্য চাকরি করাটা দুরূহ ব্যাপার। এটা বদলি অবশ্যই চালু হতে হবে। এটা চালু করার দাবিটা অত্যন্ত যৌক্তিক। তারপরে বেশ কিছু ব্যাপার আছে যে শিক্ষক সংকট থেকেই যাচ্ছে, তাই গণবিজ্ঞপ্তি রেজাল্ট তথা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্টটা খুবই দ্রুত দেওয়া খুবই জরুরি। কারণ অটোমেশন প্রক্রিয়া হয়ে এখন আর সেই প্রথম গণবিজ্ঞপ্তির মতো ম্যানুয়াল নেই যে একজন 10টা আবার পাবে না, তা হবে না, তা হবে না। এখন স্কুল কলেজে একজন আবেদন করছে, তার মেরিট ভালো দেখা যাচ্ছে কলেজে, উনি কলেজটা পেয়ে যাবেন, স্কুলের আবেদন অটোমেটিক্যালি বাতিল। আগে আমরা তো ডাবল ডাবল চাকরি আসলে পেয়েছি এর মাধ্যমে, যে স্কুলেও একজন সিলেক্টেড, কলেজেও একজন সিলেক্টেড, ঠিক আছে। আবার পরে দ্বিতীয় মেরিট লিস্ট দিত, এখন আর দ্বিতীয় মেরিট লিস্ট দেয় না যারা চাকরি থেকে বাদ পড়ে। তো দ্বিতীয় মেরিট লিস্ট আবার দেখা যাচ্ছে যাদের ভালো মেরিট বা চাকরি পেয়েছে তারাও এরকম সুপারিশ পাইতো। হ্যাঁ, গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে শাকিল স্যার আপনার মনে আছে কিনা। যাই হোক, এখন রাত তো অনেক হয়েছে, আমরা আবারও অবশ্যই যুক্ত হব, যেহেতু আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন নেতাদের যুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই লাইভে। একটা বিষয়, এনটিআরসি তার নিজস্ব গতিতে কিন্তু চলছে, আর সামনে পরীক্ষা যাই হোক না কেন এমসিকিউ থাকবেই। এটা আপনারা যারা দেখছেন লাইভটা নিশ্চিন্ত থাকেন, সেটা হতে পারে 100 মার্কের জায়গায় 50 মার্ক হতে পারে, এটা তাছাড়া অন্য কোনো ঘটনা ঘটবে না। তো যাই হোক, আমরা আবার ইমরান সর্দারের কাছে চলে যাই। আচ্ছা, এই যে আপনাদের দীর্ঘদিনের একটা যাত্রা, এর মধ্যে বর্তমানে আপনার যেহেতু 2টা টিম তৈরি হয়েছে, একদল কৃতকার্য আর অকৃতকার্য, তো আপনার এই যে 29 জনকে এক বোর্ডে ফেল করানো, এটা কি অন্যায় মনে হয় না? বা এটা কি ব্যাখ্যা করবেন? আচ্ছা, ধন্যবাদ সাদিক স্যার। এনটিআরসি কাকে পাস করাবে কাকে ফেল করাবে এটা তো ব্যাখ্যা করার আমি কেউ না, আর আমি এনটিআরসিরও কেউ না। তো দেখেন, আমি একটু হালকা ব্যাখ্যা করি। আমরা যখন এনটিআরসি চেয়ারম্যানের সাথে সবশেষ দেখা করেছিলাম রেজাল্টের অন্তত 5-7 দিন আগে বা তার আগে, তখন আমরা এইভাবে বলছিলাম যে স্যার, যারা ভাইবা দিছে ন্যূনতম অন্তত তাদেরকে অন্তত যেন পাসটা যেন করানো যায়, করানো যায় কিনা। আমি নিজেও কিন্তু টেনশনে ছিলাম যে আমি পাস করবো কিনা। ঠিক আছে, আমরা এই জন্য বলছিলাম যে স্যার, যারা ভাইবাটা দিছে অন্তত তাদেরকে যেন পাস করানো হোক, বিগত বছরগুলোতে যেরকম পাস করানো হয়েছে ওরকম পাস করবো। তো এনটিআরসি চেয়ারম্যান স্যার সুন্দর একটা কথা বলছেন যে দেখেন, পাস ফেলের দায়িত্ব ওনার না, বা উনি নিজে কিন্তু পাস ফেলের দায়িত্ব না। কারণ উনি বলছেন আমি শুধুমাত্র আমার বোর্ডেরটাই বুঝতে পারি, অন্য কোনো বোর্ডের আমি কোনো তথ্য আমার কাছে নাই। কারণ উনি এইভাবে বলছেন যে আমরা সকালে যাদেরকে বোর্ডে পাঠাই তাদেরকে লটারির মাধ্যমে বোর্ডে আমরা নির্বাচন করি কে কোন বোর্ডে পড়বে, যে টিচার গুলা ভাইবা নেয় এক। এবং হচ্ছে যারা উনি এইভাবে বলছেন যে, এভাবে আমাকে উদাহরণ দিয়ে বলছেন যে একটা বোর্ডে নাকি প্রথম দিকে প্রাথমিক দিকে ভাইবা তো প্রায় 6-7 মাস হইল, যে প্রথম দিকে একটা বোর্ডে নাকি এরকম 21 জন ফেল করাইছে 30 জনের মধ্যে। তো উনি এটা রেজাল্ট শিটটা দেখার পর, ভাইবার পর উনি এটা বলছেন যে এটা কি হলো, এতজন ফেল করে কিভাবে ভাইবা। চেয়ারম্যান স্যার ওই যারা ভাইবা নিছে তাদেরকে বলতেছে ওই বোর্ড। তো ওই বোর্ডের স্যাররা নাকি এভাবে বলছে যে স্যার, আমাদের উপর যদি আপনি ফোর্স করেন তাহলে আমরা কিভাবে ভাইবা নিব, এটা তো আমাদের ইচ্ছা, আমরা তো বুঝবো যে আসলে কে টিচার হিসেবে যোগ্য কে যোগ্য না। তো সেই ক্ষেত্রে চেয়ারম্যান স্যার এভাবে বলছে, দেখেন আমি যদি ওনাদেরকে ফোর্স করি তাহলে এটা কোনো জাস্টিস হইলো না। ঠিক আছে, এটা ওনাদের উপরে আমরা ছাইড়া দিছি। ওনারা যেভাবে ভালো বুঝেন, যেভাবে মনে করছেন টিচাররা একজন মানুষকে যোগ্য, সে কতটুকু টিচিং হিসাবে কতটুকু যোগ্য, তাদেরকে ওনারা সিলেক্ট করছেন। এখন 29 জন ফেল করলো নাকি সব ফেল করলো, এটা চেয়ারম্যান স্যারের এখতিয়ার না বা আমাদের কারো এখতিয়ার না। চেয়ারম্যান স্যার এভাবে বলছেন যে বোর্ড যদি সবাইকে ফেল করায় সেটাও আমাদের দেখার বিষয় না, বোর্ড যদি সবাইকেও পাস করায় সেটাও আমাদের দেখার বিষয় না। এটা একমাত্র যারা ভাইবা নিচ্ছেন তাদের এখতিয়ার, তাদের উপর চেয়ারম্যানও জোর করতে পারেন না, আমরা তো প্রশ্নই আসে না। এই হলো কথা। এখন কতজন ফেল করছে না করছে এটা আমরা জানি না। আরেকটা স্যার প্রশ্ন করছেন যে আমাদের ভিতরে 2টা গ্রুপ হয়ে গেছেন। না স্যার, 2টা গ্রুপ হবে না বা হয়েছে, এটা তো স্বাভাবিক, যেহেতু পাস একটা গ্রুপ আর ভাইবা ফেরত আরেকটা গ্রুপ। এখন যারা ভাইবা ফেরত আসছে, হ্যাঁ, তারা 23,000 মতো ফেল করছে, হয়তো আরো পাস করতে পারতো। এটা আমারও প্রথম থেকে আমি বলতেছি, এনটিআরসি চাইলে আরো কিছু পাস করাইতে পারতেন। কিন্তু আপনি দেখেন, যদি এনটিআরসি এই 23,000 থেকে 20,000ও পাস করাইতো, অর্থাৎ 80,000ও পাস করাইতো, 3,000 ফেল করাইতো, আপনার কাছে কি মনে হয় না ওই 3,000ও রাস্তা নামতো? আপনার কাছে কি মনে হয় না যে 3,000ও রাস্তা নামতো? এটা কিন্তু সত্য স্যার। এখন বর্তমান 5 তারিখের পর প্রেক্ষাপট এমন হয়েছে যে কোন একটা ইস্যু হইলেই কিন্তু মানুষ রাস্তায় নামার চেষ্টা করে। আর আমি নিজেও কিন্তু এটা সুন্দরভাবে বলতেছি, আমি নিজেও 2বার সাব ইন্সপেক্টরে ভাইবা দিচ্ছি।
প্রথমবার যখন ভাইবা দিছি তখন মানে খুব অল্প কয়েকজন নিয়োগ দিয়ে ভাইবাটা শেষ করে দিছি। দ্বিতীয়বারও অনেক লোক নেওয়ার কথা ছিল, 1200 থেকে 1300, সেখান থেকে মাত্র অল্প কিছু লোক নিয়ে ছেড়ে দিচ্ছি। আমরা কিন্তু চাইলে আন্দোলন করতে পারতাম, রিড করার জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু যখন দেখলাম যে এটা করে কোনো লাভ নেই, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, রিট ব্যবসা হয়, এখানে কেউ একজন রিটের দায়িত্ব নিয়ে টাকা মেরে দেয়, অনেক ঝামেলা আছে এগুলোতে ভাই। এগুলো আমি বলবো না, আমি কাউকে নিরুৎসাহিত করবো না। আপনারা যদি মনে হয় যে আন্দোলন করে আপনারা রেজাল্ট বের করতে পারবেন, আপনারা করেন, আমাদের এতে কোনো আপত্তি নাই, দ্বিমত নাই, ঠিক আছে? আমি কাউকে বাধা দিব না, করেন, তবে একটু সাবধানে করবেন। অবশ্যই এখানে টাকা পয়সার বিষয় তো, লেনদেনের বিষয়, এর মধ্যে দেখবেন 2-3টা গ্রুপ হয়ে গেছে ফেল করা, তাদের মধ্যে 2-3টা গ্রুপ হয়ে যাবে, যেটা আমরা 1 থেকে 12তমদের মধ্যে দেখতেছি। তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে কিন্তু কোনো সুরাহা হয় না এখন পর্যন্ত। যাই হোক, ওইদিকে আমি যাব না। তো যারা ফেল করছেন বা ভাইবা ফেরত আসছেন তাদের প্রতি সমবেদনা জানাই, রিজু ভাইয়ের প্রতিও সমবেদনা জানাই, যে রিজু ভাই আমাদের সাথে একসাথে ছিলেন এতদিন, হয়তো কোনো কারণে এখন আমাদের সাথে হয়তো বা তিনি নাই, বা তিনি আসবেন না আমাদের সাথে আর। তো যাই হোক, আমরা তাকে সবসময় সম্মান করি, শ্রদ্ধা করি, আর এবং একই সাথে যারা ফেল করছেন তাদেরকে সমবেদনা জানাই। আপনারা ধৈর্য ধরুন, 19তম সার্কুলার খুব শীঘ্রই দিবেন। চেয়ারম্যান স্যার এবার আমরা বলছিলাম যে স্যার 19তম সার্কুলার কবে দিবেন, তখন উনি বলছেন যে 18তম এটা শেষ হোক, এটা মোটামুটি শেষ পর্যায়ে চলে গেলে আমরা 19তমটা আবার দিব। তো 19তম সার্কুলার ইনশাল্লাহ মনে হয় যে এই বছরই চলে আসতে পারে। আমার যতটুকু ধারণা, চেয়ারম্যান স্যারের অগ্রগতি কিন্তু খুবই বেশি। ওনার মানে এত কাজের অগ্রগতি, যদি উনি অগ্রগতি না মানে তাড়াতাড়ি না করতেন, তাহলে এত তাড়াতাড়ি কিন্তু ভাইবার রেজাল্ট হইতো না, গণবিজ্ঞপ্তি হইতো না, বা সামনে আমরা যে এমপিও এগুলো তাড়াতাড়ি হইতো না, ঠিক আছে? সুতরাং মনে হয় যে 19তম সার্কুলার খুব শীঘ্রই আসবে। আপনারা চাইলে 19তম সার্কুলারের প্রিপারেশন নিতে পারেন, কিংবা অন্য কোনো চাকরির প্রিপারেশন আপনারা নিতে পারেন। আপনারা শুধু শুধু মন খারাপ করেন না, আন্দোলন সংগ্রাম করে যদি করতে পারেন আমার কোনো আপত্তি নেই, বা আমাদের কোনো আপত্তি নেই, করেন। এটাই আর কি। সাদিক স্যার কিছু বলবেন যদি বলেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগ সুপারিশ করার পরে এনটিআরসি এর কাজটা কি? এনটিআরসি এর তো তখন আর কোনো কাজ নেই নিয়োগ দেওয়া ছাড়া, তাই না? সেটাই। তবে আমাদের প্রশ্ন এসেছে, কমেন্ট মোহাম্মদ রাশেদ মোল্লা ফ্রম যশোর, অবশ্যই ভালো একজন শিক্ষক আমরা পাবো ইংরেজির আমাদের ভাইবা। যাই হোক, অনেক শুভকামনা, দেখে ভালো লাগছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরোয়ার স্যার, আমি একজন সাধারণ বদলি প্রার্থী হিসেবে জানতে চাই, এই প্রশ্নের মূল জিসটা হচ্ছে যে ইংরেজি 7,000+ উত্তীর্ণ হবে, বাকি অকৃতকার্য। তো 7,500+ উত্তীর্ণ হয়েছে স্কুল লেভেলে আমরা যদি বলি, আর পদ খালি আছে 5,500+। বাকি ক্যান্ডিডেটদের কি হবে? আমি কি উত্তরটা দিব? হ্যাঁ, শিওর। হ্যাঁ, এখন এই চেয়ারম্যান স্যারের সাথে আমরা কিন্তু খোলামেলা কিন্তু ফ্র্যাঙ্কলি কথা বলছি সব বিষয়। এখন বারবার এই চেয়ারম্যান স্যারের কথা বলতে গেলে অনেকে বলে আমি চেয়ারম্যান স্যারের দালাল, চেয়ারম্যান স্যারের সাথে আমার সখ্যতা আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্যার এগুলো কিছু না, আমরা যখন চেয়ারম্যান স্যারের সাথে কথা বলি, চেয়ারম্যান স্যার খুবই ফ্র্যাঙ্কলি সুন্দরভাবে কিন্তু উনি ব্যাখ্যা দেন। আমরা এই ব্যাখ্যাটা জানতে চাইছিলাম স্যার, যে ইংরেজিতে বা যে কোনো বিষয়ে যদি সাবজেক্ট থেকে বেশি পাস করে সেক্ষেত্রে আপনারা কি করবেন? এরকম ঝামেলা হইতে পারে, আবার সেই 1 থেকে 12তম বাদ পড়তে 17তম বাদ পড়া, তারা তো আবার আন্দোলন সংগ্রাম করতে পারে। চেয়ারম্যান স্যার এভাবে বলছেন যে দেখেন এখানে কলেজের আছে কিছু একই সাবজেক্ট, যেমন ইংরেজির ক্ষেত্রে উনি বলছেন ইংরেজিতে উনি পাস করাবেন হয়তো এরকম, বা পাস করছে, বা তো অবশ্যই ওনাদের কাছে ডাটা থাকে। তো এখন এই ইংরেজির ক্ষেত্রে যদি 5,500 পদ থাকে, এবং এখানে ইংরেজির কলেজে আবার অনেক চলে যাবে ওইখান থেকে, যারা কলেজে পাস করছে তারা স্কুলে পাস করছে, তারা তো 2 জায়গায় চাকরি করতে পারবে না, এখান থেকে অনেকে বাদ যাবে। এবং একই সাথে যারা ইংরেজিতে পাস করছেন, আমার মনে হয় এরা অন্য চাকরিতেও ইনভলভ হয়ে গেছে অলরেডি, অনেকে আছে এরকম। কারণ এই প্রসেসটা তো একদিনের না, এই প্রসেসটা তো প্রায় বিগত 2-2.5 বছরের প্রসেস। সেই 2023 সালে আমরা অ্যাপ্লিকেশন করছি, এর মধ্যে কিন্তু অনেকে চাকরি হয়ে গেছে, এবং অনেকে তারা কিন্তু পাস করছে, তারা হয়তো অ্যাপ্লিকেশন করবে না। বা অনেকে আছে ইন্ডেক্স দ্বারে, বিগত 17 সালে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু 18তে পরীক্ষা দিয়েও পাস করছে, ইন্ডেক্স দ্বারে আছে, এরাও কিন্তু বাদ যাবে। সুতরাং আমার মনে হয় যে 18তমতে যারা ইংরেজিতে বা এরকম সাবজেক্ট ওয়াইজ পাস করছেন বেশি, আমার মনে হয় প্রত্যেকেরই চাকরি হবে ইনশাল্লাহ। তবে জেলা ভিত্তিক কিছু শূন্য পদ সংখ্যা কম বেশি থাকতে পারে, সবকিছু মিলে আমার মনে হয় যে ইনশাল্লাহ সবার চাকরি হয়ে যাওয়ার কথা। তবে প্রতিবারের মতো তো এরকম থাকেই, 200-400 এরকম থাইকেই যায়, হয়তো বা হইতেই পারে এরকম। এটা আসলে আমি সঠিক বলতে পারবো না, এই আর কি। বাস্তব কিছু ডেটা বলি, 17 পর্যন্ত অলরেডি সবাই গণবিজ্ঞপ্তি পেয়েছে, 1বার হোক, 2বার হোক, 3বার হোক। তবে অধিকাংশ ক্যান্ডিডেট 2বার গণবিজ্ঞপ্তি পায় তার সারা জীবনে, তার থেকে 3বারও পেয়েছে অনেকে। যাই হোক, 1 থেকে 17তমদের মধ্যে সব ব্যাচে কিন্তু সবাই চাকরি পায়নি। এই প্রেক্ষিতে আপনারা দেখেন যে
আন্দোলন 1 থেকে 12তম ডে, তারপর আবার 16তম ডে, 17তম ডে 35 প্লাস, 18তম ডে 35 প্লাস সুযোগ দেওয়া হচ্ছে না, 35 প্লাস 17তম ডে সুযোগ দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কোনো ব্যাচে সবার চাকরি হয়নি এবং হয়তো হবে কিনা আমি নিশ্চিত নই। যে সেটআপটা আসতেছে নিবন্ধনের 19তমের, আশা করা যায় এরপর থেকে সবার চাকরি হবে, তবে 18তমতে কিছু ক্যান্ডিডেট বাদ থাকবে। রাইট রাইট, হালকা কিছু থাকতেই পারে, এটা স্বাভাবিক। আশাও করা ঠিক না যে সবার চাকরি হবে, আমারই হবে কিনা সেটাই তো টেনশনে আছে, তাই না? এরকমই তো স্বাভাবিক, হবে কি হবে না স্যার এটা তো আসলে তারা তো এনটিআরসি তো সুপারিশ করতেছে, তারা তো চাকরি দিচ্ছে না। এরপর যখন 19তম সার্কুলার আসবে তখন তারা সরাসরি যে নিয়োগের যে ব্যবস্থা সেটা করবে, তখন যারা টিকবে তারা হয়তো চাকরির একটা নিশ্চয়তা পাবে, প্রিলি রিটেন ভাইবা এবং সরাসরি চাকরির যে একটা নিশ্চয়তা। আর 18তমতে সবার জব হবে এটা আসলে শিওর বলা যায় না, কারণ এখানে বিষয়ভিত্তিক একটা ব্যাপার আছে আর কি। কোন কোন বিষয়ের ক্যান্ডিডেট শূন্যপদ বেশি আছে, ক্যান্ডিডেট কম আছে, আবার কোন কোন সাবজেক্টে শূন্যপদ কম আছে, ক্যান্ডিডেট বেশি আছে, এরকম একটা বিষয় আছে আর কি। কিন্তু সেটা 19তম সার্কুলারে এনটিআরসি যেটা করতে চাচ্ছে আর কি, হয়তোবা এই জটিলতাটা থাকবে না, আশা করা যায় এই জটিলতাটা থাকবে না, তখন কিন্তু মোটামুটি সবারই একটা জব হওয়ার চান্স থাকবে। আর আমি যারা ভাই অনুত্তীর্ণ হয়েছে তাদের ব্যাপারে আমি একটা বিষয় বলতে চাই। আমরা কিন্তু এনটিআরসি তে বারবার গেছি, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে স্যারদের চেয়ারম্যান স্যারের সাথে সাক্ষাৎ করছি এবং সচিব স্যারের সাথে সাক্ষাৎ হয়েছে, আমরা জানার চেষ্টা করছি। তারা বলছে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সবাইকে পাশ করানো হবে। আমরা ওনাদের বক্তব্য এটা যে এক বোর্ডে যদি যোগ্য ক্যান্ডিডেট থাকে 30 জন সবাইকে পাশ করাও, আর যদি যোগ্য ক্যান্ডিডেট না থাকে তাহলে যারা যারা যোগ্য তাদেরকে পাশ করানো হোক। এখানে কিন্তু পাশ করানোর ক্ষেত্রে কোনো প্রকার স্বজনপ্রীতি বা কোনো প্রকার মানে দুর্নীতি করা হয় নাই, এটা নিঃসন্দেহে বলতে পারি। আমি যে বোর্ডে ভাইবা দিয়েছি আমার বোর্ডে 10 জন ফেল, তো সেই বোর্ডে কিন্তু আমাকে কিন্তু অনেক কোশ্চেন করছে। তো এখানে এবারের ভাইবাটা একটু ব্যতিক্রম, এখানে এবারে ভাইবাদের মানুষের যে প্রেজেন্টেশন, কথা বলার বাচন ভঙ্গি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু বিবেচনা করে কিন্তু হচ্ছে ভাইবা নেওয়া হয়েছে। এবং আর এবারে ভাইবাতে সাবজেক্ট এক্সপার্ট যারা ছিলেন, আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি অনার্স মাস্টার্স, আমি জানতে পারছি আমার ডিপার্টমেন্টে 3 জন টিচার এসে ভাইবা নিয়েছেন, বিসিএস ক্যাডার ওনারা। তো এরকম ঢাকার পাশাপাশি যে সমস্ত প্রতিষ্ঠান, সেই সকল প্রতিষ্ঠানের যারা বিসিএস ক্যাডার রয়েছেন তারা কিন্তু এবার ভাইবা বোর্ডে ছিলেন। তো এটা কিন্তু ব্যতিক্রম ভাইবা বলা যায়। 18তম যে ভাইবা এটা কিন্তু একটা ব্যতিক্রম ভাইবা, এই জন্যই তারা একটা মানে অনেকে কিন্তু এলেই ভাইবাতে পাস, এই ধারণাটা কিন্তু ভুল। আমি আরেকজন স্যারের নাম বলবো, আমাদের যে সচিব স্যার রয়েছেন রেজওয়ানুল হক চৌধুরী বা রেজওয়ানুল হক স্যার, ওনার সাথে আমরা এর আগে একবার দেখা করে কথা বলছিলাম। স্যার বলছে যে অনেকেই মনে করে যে তারা এখানে টিচার হবে, ভাইবা বোর্ডে গেলেই পাস। তো এই ধারণাটা কিন্তু আসলে ঠিক না, যে ভাইবা বোর্ডে আসবে আমরা তো তাকে যোগ্যতার মানদণ্ডে আমরা তাকে সুপারিশ করব। এবং চেয়ারম্যান স্যার এর আগে একটা কথা বলেছিলেন যে আপনারা এখানে মানে শিক্ষকতা করতে আসবেন। আমি প্রত্যেক বোর্ডের টিচারদের বলেছি যে 30 থেকে 35 বছর বা 32 বছর সে কর্মক্ষেত্রে থাকবে, অবশ্যই এমন কাউকে আপনারা দেখে সুপারিশ করবেন যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় এবং শিক্ষার মান যেন উন্নয়ন হয়। এই বিষয়গুলো কিন্তু এবার কিন্তু নির্দেশনা ছিল, এবং কোনো টিচারই জানতো না যে আসলে সে কোন বোর্ডে থাকবে। 30 মিনিট আগে ভাইবা শুরু হওয়ার 30 মিনিট আগে লটারি করে আপনার শিক্ষকদের নির্ধারণ করা হতো যে কে কোন বোর্ডে ভাইবা নিবেন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে সিক্রেট বিষয়, এগুলো কিন্তু সবাই আসলে জানে না। আমরা এনটিআরসির সাথে বারবার বিভিন্ন সময় আমরা গিয়েছি এবং স্যারদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি, আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা জানতে পারছি। এই আর কি বিষয়। তো যারা ভাইবা খারাপ করেছেন বা কোনো কারণে 18তম রেজাল্ট আসে নাই, আমি সবাইকে, আমাদের অনেক সহযোগিতা ছিল, আমরা যাদেরকে হারিয়েছি এর মধ্যে আমাদের সমন্বয়কদের মধ্যে রিজু ভাই ছিলেন, মিলন ভাই ছিলেন, সোহেল তানভীর ভাই ছিলেন, তাদের প্রতি খুবই সমবেদনা জানাচ্ছি। আপনারা ভালো কিছু করবেন আশা করি। এবং যারা এছাড়াও যারা অন্যান্য আমাদের সহযোদ্ধারা ছিলেন,
আমরা এক সময় প্রিলি রিটেন ভাইবা প্রিলির পর থেকে আমরা রিটেনের পর থেকে মূলত আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়ে আসছে। রিটেন পরীক্ষার পর থেকেই 1 থেকে 12তমরা প্লাস 35 ঊর্ধ্ব প্লাস বদ্যি প্রত্যাশীরা এরা বিভিন্ন সময়ে হয়তো ঝামেলা করেছে। আমরা সে তাদের মানে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কাজ করেছি। এরপর এরপর আমরা যে বিষয়গুলো মানে নিয়ে মানে এনটিআরসি বরাবর গিয়ে বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি। তো আমরা আশা করি যে যারা ভাইবা কোনো কারণে খারাপ করেছেন তারা হতাশ হবেন না। এরপরে হচ্ছে 19তম নিবন্ধন সার্কুলার আসবে, প্রাইমারি সার্কুলার এবং অন্যান্য যে সমস্ত চাকরি সার্কুলার আসবে। আপনারা লেখাপড়া করেন, এখন থেকেই যদি প্রিপারেশন নেন আশা করি আপনারা ভালো কিছু করবেন। আপনাদের ভেতরে যোগ্যতা রয়েছে, আপনারা প্রিলি রিটেন পাশ করে এসেছেন, আপনারা অবশ্যই মেধাবী। এটা আমরা মনে করি আপনারা মেধাবী, এই জন্য আপনারা এত দূরে আসতে পারছেন। তো এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু তকদিরে বিশ্বাস করতে হবে যে আমাদের ভাগ্যে রেজিক কিন্তু পূর্ব নির্ধারিত। হ্যাঁ, আমরা অনেক সময় ভুলে যাই আসলে যে আমরা মানে আমাদের ভাগ্যকে আমরা বিশ্বাস করি না। আমাদের ভাগ্যে বিশ্বাস করতে হবে যে আমাদের হচ্ছে যার যেখানে রেজিক আছে সে তার সেই গন্তব্যেই পৌঁছবে এবং আল্লাহ তাআলা তাকে পৌঁছাবেন। এটাই হচ্ছে আমার সর্বোপরি যারা ভাইবা খারাপ করেছেন তাদের প্রতি বক্তব্য আর কি। ধন্যবাদ। আমি বলছিলাম বদ্যি সম্পর্কে, বলুন। যে 18তম ভাইবারা যারা এখন উত্তীর্ণ হয়েছে এদের সংখ্যা প্রায় 60,000, আর 18তম যারা ইন্ডেক্স পায়নি তাদের সংখ্যা আনুমানিক ধরেন 10,000, এই 70,000। তো 70,000-এর মধ্যে তো সবাই আসলে 40টা প্রতিষ্ঠান চয়েস দিবে না, পুরো বাংলাদেশ আবার ইএসও দিবে না। তো একটা পরিসংখ্যান কিন্তু অনেকে এখন নিবন্ধনধারীরা করে ফেলছে, অনেক বেশি অ্যানালাইসিস করে। আনুমানিক 1 লক্ষ যে 822টা পোস্ট আছে, আনুমানিক আমরা ধরে নিতে পারি যে প্রায় 40-45,000 বা 50,000-এর মতন সুপারিশ হয়ে যাবে, বা আরো বেশি হতে পারে। ঠিক আছে, তো আসলে শূন্যপদ থাকবে, আবার প্রতি বছর প্রতি মাসে রিটায়ারমেন্টে যাচ্ছে। তো সেই হিসাব করলে দেখা গেল যে এই গণবিজ্ঞপ্তিটা যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে শিক্ষক সংকট আবার দেখা দিবে, অর্থাৎ আনুমানিক প্রায় 19তমদের জন্য বা সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য প্রায় আবারও 80,000 1 লাখ পোস্ট খালি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন বদলি প্রত্যাশীদের উচিত যে এরকম যদি শূন্যপদ থাকে তারা বদলির জন্য দ্রুত আবেদন করা বা দ্বারস্থ হওয়া। বদলি কিন্তু অনেকটা হয়ে যেত, সেটা হলো যে মিউচুয়াল বদলি ছিল। তো কিছু আবার এনটিআরসি যারা সুপারিশ হয়েছিল তারা আবার এই মিউচুয়ালের বিরোধিতা করেছে। বিরোধিতা করে তারা কি করেছে, পুরো বাংলাদেশে বদলিটাকে ওপেন করেছে, মানে মিউচুয়াল হবে না, শূন্য পদের ভিত্তিতে হবে। এটা আবার এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তো এই কাজটা যদি তারা ঠিকভাবে তারা নিজেরা যদি একমত হতে না পারে, আবার বদলির মাধ্যমে যারা কমিটির মাধ্যমে ইন্ডেক্স পেয়েছে তারাও কিন্তু আবার এই এনটিআরসি এর এই বদলির বিরোধিতা করছে, অর্থাৎ তাদেরও কিন্তু রাইট আছে। বদলি প্রত্যাশীদের মাঝে 2টা গ্রুপ আছে। গ্রুপ আছে, আমি একটু বলি, যারা বৈষম্য বাংলাদেশ বলতে চাচ্ছে এখন বৈষম্যহীন বাংলাদেশ। তো এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে যেরকম ওরা বদলি দাবি করতে পারে, ঠিক কমিটির মাধ্যমে অনেক দূর দূরান্তে চাকরি পেয়েছে তারাও কিন্তু বদলির পক্ষে রাইট আছে, তারাও কিন্তু এই প্রজ্ঞাপনের বিরোধিতা করে একটা মামলাও ঠুকে দিচ্ছে। ঠিক আছে, তো এটা যদি লেংদি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, আবার 3 অধিদপ্তর একসাথে সমন্বয় হতে পারতেছে না, কারণ বদলি প্রসিডিউরটা 3 অধিদপ্তরের মাধ্যমে এনটিআরসি কে কাজ করাতে হবে। এনটিআরসি 3 অধিদপ্তর যদি একসাথে না হয় এনটিআরসি কখনো কাজ করবে না, কারণ এনটিআরসি 3 অধিদপ্তর নিয়ে শূন্যপদ নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে যদি দেরি হয় আমরা কিন্তু বসে থাকবো না, আপনারা আমি কিন্তু বসে থাকবো না। আগামী মাসে কিন্তু আমরা এনটিআরসি তে গিয়ে 19তম সার্কুলারের জন্য আমরা স্মারকলিপি দিয়ে আসবো, যেমনটা আমরা 18তমদের জন্য দিয়ে আসছি। ঠিক আছে, আমি কিন্তু গত মাসেও কিন্তু ভাইবার যেন দ্রুত শেষ করে এবং রেজাল্ট যেন দ্রুত দেয় আমিও কিন্তু গত মাসে দিয়ে আসছি। ঠিক আছে, আমরা কিন্তু বসে থাকবো না। যেরকম আমরা আপনার সেই 14তম গণবিজ্ঞপ্তির জন্য সার্কুলার দিয়েছে, আপনি নিজে 16তম জন্য দিয়েছেন, 17তম জন্য দিয়েছেন। ঠিক আছে, তো আমরাও কিন্তু ওই শিক্ষক সংকটের যে একটা বিশাল যে একটা ইয়ে আছে এটা কিন্তু আমরা বসে থাকবো না। তো এটা প্রতিযোগিতা থাকবে, বদলিরা বদলিদের মতন আগাবে, আমরাও কিন্তু যখন দেখতে যাবে যে শূন্যপদ শিক্ষক সংকট দেখা দিচ্ছে, আমাদের তো নিয়োগ কার্যক্রম এটা ধারাবাহিকভাবে চলতে হবে। তো যাই হোক, যেভাবেই হোক না কেন, যার যে স্বার্থ তারা সেই স্বার্থ নিয়ে এগিয়ে যাবেন, তবে কোনোভাবে যেন গণবিজ্ঞপ্তিকে ক্ষতিগ্রস্ত করা না হয়, কোনোভাবে রিট মামলা দিয়ে এটাকে যেন ঠেক দেওয়া না হয়। দিয়ে করতে পারেন, আপনি টাকা পয়সা উঠাতে পারবেন, আপনি এটাকে 2-1 দিন আটকাতে পারবেন, কিন্তু আলটিমেট আপনি লুজার হবেন। ঠিক আছে, কারণ কখনোই গণবিজ্ঞপ্তিতে যে শিক্ষকগুলো নিয়োগ পায় এরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, এটা সরকারও বুঝে বা আদালতও বুঝে, অতএব প্রায় কিন্তু তাদেরই পক্ষে হবে। যাক, শুভকামনা, অনেক রাত হয়েছে আসলে। আরেকজন একটা প্রশ্ন করছে, প্রশ্নের অ্যানসারটা একটু দিতে পারেন।
18তমরা একবার গণবিজ্ঞপ্তি পাবে, তবে সনদের মেয়াদ 3 বছর না, এটা একবার পাবে না, এর পরবর্তীতেও হয়তো 18তমদের সুযোগ থাকবে, অথবা বিশেষ গণবিজ্ঞপ্তি আসতে পারে। বিশেষ গণবিজ্ঞপ্তি আসতে পারে, এটাও একটা সঠিক কথা। আর যদি 3 বছর মেয়াদ সনদের মেয়াদ দেওয়া থাকে, হয়তো পরবর্তীতে এটা একটা প্রজ্ঞাপন জারি করে সনদের মেয়াদ আবার কমিয়েও দিতে পারে। ঠিক আছে, এটা কখন কি করবে সেটা বলা যায় না। যেমন 1 থেকে 16তম কমানোর চান্সটা কম, কারণ চেয়ারম্যান স্যারের সাথে এর আগে আমরা কথা বলছিলাম, তখন বলছে যে 18তমদেরই শুধু সনদের মেয়াদ 3 বছর থাকবে, এরপর থেকেই পরিবর্তন আসবে, স্যারের যে বক্তব্য। মানে সেক্ষেত্রে 18তমদের জন্য অবশ্যই সবকিছু পজিটিভ আছে, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, রাইট। আবার এমনও হতে পারে যে আপনার যদি আপনার 19তম প্রিলি বাদ দিয়ে রিটেন নেয় বা 100 মার্কের রিটেন নেয়, এটা লং যে একটা প্রসেসিং এ দাঁড়ায় যাবে। আমি তো মনে করি 19তম সার্কুলার দেওয়ার সাথে সাথে না হলেও 40 লক্ষ আবেদন মারবে। ঠিক আছে, কারণ এনটিআরসি যে এত বিশাল নিয়োগ দিচ্ছে, এখন কিন্তু এটা জাতীয় হটকেক হয়ে গেছে। মানুষ চাকরি পাচ্ছে না, এনটিআরসির মাধ্যমে খুব স্বচ্ছভাবে নিয়োগ পাচ্ছে। ঠিক আছে, মান যোগ্য শিক্ষক পাচ্ছে। তো এই কারণে হয়তো ওই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে বা 19তম যে রিটেনটা শেষ করতে করতে এখানে 3 বছর লাগেও যেতে পারে, এরকমও বিষয় হতে পারে। ঠিক আছে, যখন যে পরিস্থিতি। আরেকটা বিষয় বলতেছে, অনেকেই এই বিষয়টা জানে না। 18তমতে শূন্য পদের যে চাহিদাটা, সেটা কিন্তু 24 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সেই শূন্য পদের সংখ্যাটা। 2025 সালে আমরা চেয়ারম্যান স্যারকে অনেক অনুরোধ করেছিলাম যে স্যার অন্তত 25 সালে জুলাই গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্ব পর্যন্ত শূন্য পদের তালিকাগুলো দেন। স্যার বলছে যে না, এটাতে সমস্যা আছে, অনেক পদের ভুল ভ্রান্তি রয়েছে, এগুলো সংশোধন করতে হবে। তার মানে স্যার কিন্তু সেটা দিতে আসলে সম্মত হয় নাই, বা বিভিন্ন জটিলতার কথা বলেছে। তো যদি জুলাই পর্যন্ত মানে শূন্যপদ গুলো আসতো, সেক্ষেত্রে কিন্তু 18তমদের কেউ কিন্তু বসে থাকতো না, সবারই কিন্তু জব হওয়ার একটা চান্স মানে অনেক গুণে বেড়ে যেত আর কি। তো এখন যেহেতু সেটা আসলে সম্ভব হয় নাই, 24 সাল পর্যন্ত শূন্যপদ আছে এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। আমরা 18তমদের জন্য সবকিছুই মোটামুটি পজিটিভ আছে ইনশাল্লাহ বলা যায়, কারণ সনদের মেয়াদ 3 বছর এটা থাকবে স্যারের বক্তব্য অনুযায়ী, এবং যাদের কোনো কারণে হবে না, তাদের হয়তো পরবর্তী গণবিজ্ঞপ্তিতে সুযোগ থাকবে অবশ্যই 18তমদের জন্য, অথবা বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। তো 18তমতে হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু এটা 3 বছর মেয়াদ সনদে স্পষ্ট উল্লেখ রয়েছে, মানে সনদে উল্লেখ থাকবে স্পষ্ট, এবং নোটিশেও কিন্তু সেটা দেওয়া আছে। তো 18তমদের জন্য এটা অবশ্যই পজিটিভ। তবে 19তম যারা আসবে তাদের ক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? এটা 1:3 অনুপাতে টিকানো হবে। 1:3 যদি টিকানো হয়, সেক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা বাড়বে, বেশি মার্কস পেতে হবে, এবং ভাইবাদেও কিন্তু ফেল করানো হবে কিছু। এক্ষেত্রে যারা টিকবে তাদেরই সরাসরি জব হয়ে যাবে, মানে অন্যান্য গভর্নমেন্ট জবের সিস্টেমের অনুযায়ী আর কি। এটা হচ্ছে মোটামুটি আপডেট। এই বিষয়গুলো অনেকেই জানে না। আমরা দেখেছি প্রত্যেকটা গণবিজ্ঞপ্তির পর একটা করে বিশেষ গণবিজ্ঞপ্তি হয়, সেটা প্রথম গণবিজ্ঞপ্তি পর একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে, গণবিজ্ঞপ্তির পর একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির পরও কিন্তু একটা বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে, চতুর্থর পরও একটা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা লাইভের শেষ প্রান্তে অনেক কিছু জানলাম, তো লাইভটি শেষ করব। আমাদের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরো মুখ নিয়ে আসবো, কৃতি মুখ। পর্যন্ত আমাদের দোয়ায় রাখবেন। আপনারা যারা উপস্থিত ছিলেন গেস্ট হিসেবে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আর যারা দর্শক ছিলেন তাদের প্রতিও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।